বাংলা ভাষার জন্ম চর্যাপদ এবং বাঙালি জাতির পরিচয়ের ভিত্তি। এখনো পর্যন্ত আমরা দেখেছি অস্ট্রিক, দ্রাবিড়, তিব্বত বর্মীয় এবং আর্যভাষী জনগোষ্ঠীর দীর্ঘ সংমিশ্রণে বঙ্গভূমিতে একটি নতুন সমাজের জন্ম হয়েছিল। আমরা আরও দেখেছি পন্ড্রু, রাঢ়, গৌড়, বঙ্গ, সমতট এবং হরিকেলের মতো বিচ্ছিন্ন জনপদ পাল সাম্রাজ্যের অধীনে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে একত্রিত হয়। কিন্তু একটি জাতির জন্ম শুধু রাজনৈতিক ঐক্যের মাধ্যমেই হয় না। একটি জাতিকে সত্যিকারের অর্থে এক সূত্রে বেঁধে রাখতে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে ভাষা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজ আমরা জানব কিভাবে হাজার বছরের ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে জন্ম নিল বাংলা ভাষা। ভাষার ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে এই বিষয়টা সর্বপ্রথম জানা উচিত। বাংলা ভাষার জন্ম হঠাৎ করে কোনো একদিনে হয়নি, এটি ছিল হাজার বছরের বিবর্তনের ফল। অনেকেই মনে করেন বাংলা ভাষা সরাসরি সংস্কৃত থেকে এসেছে, কিন্তু ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি এতটা সরল নয়। বাংলা ভাষার বিকাশের ধারাটি সাধারণভাবে এইভাবে ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যাটা এমন: বৈদিক সংস্কৃত থেকে এসেছে লৌকিক সংস্কৃত, লৌকিক সংস্কৃত থেকে এসেছে মাগধী প্রাকৃত, তার থেকে অপভ্রংশ, এবং তারপর এসছে প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা। তাহলে বৈদিক সংস্কৃত, লৌকিক সংস্কৃত, মাগধী প্রাকৃত, অপভ্রংশ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। অর্থাৎ বাংলা ভাষা সংস্কৃতের সরাসরি রূপ নয়, বরং বহু ধাপ অতিক্রম করে এবং বিভিন্ন স্থানীয় ভাষার সঙ্গে মিশে ধীরে ধীরে গড়ে উঠেছে। এবার আসছি সংস্কৃত থেকে প্রাকৃত কি করে আসলো। বৈদিক যুগে ধর্মীয় আচার ও সাহিত্য রচনার ভাষা ছিল সংস্কৃত, কিন্তু সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে সংস্কৃত ব্যবহার করত না। তারা সহজ কথ্য ভাষায় কথা বলতো। এই কথ্য ভাষাগুলিকেই বলা হতো প্রাকৃত, অর্থাৎ প্রাকৃত ভাষা। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃত ভাষা প্রচলিত ছিল। পূর্ব ভারতে সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল মাগধী প্রাকৃত। মগধ রাজ্যের রাজনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই ভাষাও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। তারপরে আসছি মাগধী প্রাকৃত থেকে অপভ্রংশ। সময়ের সঙ্গে সঙ্গে মাগধী প্রাকৃত ভাষার উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডারে পরিবর্তন আসতে শুরু হয়। স্থানীয় অস্ট্রিক, দ্রাবিড় এবং তিব্বত বর্মীয় ভাষার প্রভাবও এতে যুক্ত হতে থাকে। এই পরিবর্তিত ভাষাকে ভাষাবিদরা বলেছেন অপভ্রংশ। অপভ্রংশ শব্দের অর্থ বিকৃত বা পরিবর্তিত রূপ, তবে এটি কোনো অবমাননাকর শব্দ নয়, বরং ভাষার স্বাভাবিক বিবর্তনের একটি ধাপ। পূর্ব ভারতে যে অপভ্রংশের বিকাশ ঘটেছিল তাকে অনেক ভাষাবিদ গৌড়ীয় অপভ্রংশ নামে উল্লেখ করেন। এই ভাষাই ধীরে ধীরে প্রাচীন বাংলার ভিত্তি হয়ে ওঠে। বাংলা ভাষা একটি সংমিশ্রণের ফল। বাংলা ভাষা শুধু সংস্কৃতের উত্তরসূরি নয়, এতে রয়েছে বহু ভাষার অবদান। সংস্কৃত ও প্রাকৃত থেকে এসেছে বিপুল সংখ্যক শব্দ এবং ব্যাকরণগত কাঠামো। অস্ট্রিক ভাষা থেকে এসছে কিছু প্রাচীন কৃষি, প্রকৃতি ও দৈনন্দিন জীবনের শব্দ। দ্রাবিড় ভাষার প্রভাব ধ্বনীয় কিছু শব্দে এতে যোগ হয়েছে, যেখানে আমরা বলি যে দ্রাবিড়েরও প্রভাব। তিব্বত বর্মীয় ভাষা থেকে সীমান্তবর্তী অঞ্চলের কিছু শব্দ ও উচ্চারণগত বৈশিষ্ট্য
বাংলায় প্রবেশ করেছে। এই কারণেই বাংলা ভাষাকে একটি সংশ্লেষণধর্মী ভাষা বলা হয়ে থাকে। এবার আসছি চর্যাপদ, বাংলার প্রথম সাহিত্যিক নিদর্শন। বাংলা ভাষার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকেই শুরু হয়। বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হিসাবে সর্বাধিক স্বীকৃত গ্রন্থ হল চর্যাপদ। এটি মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের আধ্যাত্মিক গানের সংকলন। বেশিরভাগ গবেষকদের মতে চর্যাপদ এর পদগুলি অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত হয়। এতে লুইপা, কানহুপা, সরহপা, বসুকুপা, সবরপা প্রমুখ সিদ্ধাচার্যদের রচনা সংকলিত হয়েছে। চর্যাপদ শুধু ধর্মীয় সাহিত্য নয়, এটি ভাষার ইতিহাসের এক অমূল্য দলিল। চর্যাপদের ভাষা পুরোপুরি আধুনিক বাংলা নয়, আবার একে সংস্কৃতও বলা যায় না। এমন এক ভাষা এখানে রয়েছে যেখানে প্রাচীন বাংলা, অপভ্রংশ, মৈথিলি, অসমিয়া, ওড়িয়া প্রভৃতি ভাষার প্রাথমিক বৈশিষ্ট্যের মিশ্রণ দেখা যায়। তবে অধিকাংশ ভাষাবিদদের মতে এর মধ্যে প্রাচীন বাংলার উপাদান এতটাই শক্তিশালী যে বাংলা ভাষার ইতিহাসে চর্যাপদকে প্রথম সাহিত্যিক নিদর্শন হিসাবে গণ্য করা হয়। চর্যাপদ আমাদের জানায় বাংলা ভাষা কোনো একদিনে সৃষ্টি হয়নি, বরং দীর্ঘ সামাজিক ও ভাষাগত বিবর্তনের মধ্য দিয়ে ধীরে ধীরে পরিণত হয়েছে। ভাষাই গড়ে তুলল নতুন পরিচয়। পাল যুগের শেষ দিকে এবং সেন যুগের শুরুতে বাংলার বিভিন্ন অঞ্চলের উপভাষার মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পায়। বাণিজ্যিক, প্রশাসনিক, ধর্মীয় আন্দোলন এবং সাহিত্য চর্চা মানুষের মধ্যে ভাষাগত ঐক্য গড়ে তুলতে সাহায্য করে। মানুষ তখনও হয়তো নিজেদের বাঙালি বলে পরিচয় দিত না, কিন্তু তারা ধীরে ধীরে এমন একটি ভাষায় কথা বলতে শুরু করে যা অন্য অঞ্চল থেকে পৃথক। এই ভাষাই পরবর্তীকালে একটি নতুন জাতিগত পরিচয়ের ভিত্তি হয়ে ওঠে। অর্থাৎ বাঙালি জাতির জন্মের আগে বাংলা ভাষার জন্ম হয়েছিল। ভাষাই মানুষকে একই সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ করেছিল। তাহলে আমরা বলবো কি বাংলা কি শুধু আর্য ভাষা? এখানে একটি গুরুত্বপূর্ণ ভুল ধারণা ভাঙা দরকার। বাংলা ভাষাকে শুধু আর্য ভাষা বললে তার ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। ভাষাতাত্ত্বিক শ্রেণীবিন্যাসে বাংলা ইন্দো আর্য ভাষা পরিবারের এক সদস্য। তবে এই সদস্য এক ছোট সদস্য, কিন্তু তার শব্দ ভাণ্ডার, উচ্চারণ, লোক প্রকাশ এবং সাংস্কৃতিক ভিত গড়ে ওঠে বহু স্থানীয় জনগোষ্ঠীর অবদানে। তাই বাংলা ভাষা যেমন আর্য ভাষা পরিবারের অন্তর্ভুক্ত, তেমনি অস্ট্রিক, দ্রাবিড় এবং তিব্বত বর্মী ভাষার দীর্ঘ সংস্পর্শে সমৃদ্ধ হয়েছে। এই সংমিশ্রণই বাংলাকে অন্য সব ভাষা থেকে স্বতন্ত্র করেছে। এখন আমরা এই গুরুত্বপূর্ণ সত্য জানতে পারলাম, বাঙালি জাতির ইতিহাসে ভাষা ছিল সবচেয়ে শক্তিশালী ঐক্যের ভিত্তি। অস্ট্রিক, দ্রাবিড়, তিব্বত বর্মী এবং আর্যভাষী মানুষের দীর্ঘ সহাবস্থান, প্রাচীন জনপদের রাজনৈতিক ঐক্য এবং পাল যুগের সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে জন্ম নিল বাংলা ভাষা। কিন্তু এখনো একটি বড় প্রশ্নের উত্তর বাকি। বাংলা ভাষার জন্ম নিল ঠিকই, কিন্তু বাঙালি পরিচয় কবে পূর্ণতা পেল? কিভাবে হিন্দু, বৌদ্ধ, মুসলমান একই ভাষার বন্ধনে যুক্ত হলো? কিভাবে আরবি, ফার্সি ও তুর্কি প্রভাব বাংলা সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করলো? আর ইতিহাসবিদ নিহার রঞ্জন রায় কেন বলেছিলেন যে বাঙালি কোনো একক রক্তের জাতি নয়, বরং একটি সাংস্কৃতিক জাতি?
এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আরেকটি ভিডিও নিয়ে, যেখানে বাঙালি জাতির সম্পূর্ণ পরিচয়ের সিদ্ধান্ত থাকবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর এমন ইতিহাস জানতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।